কাল দেখলাম উনি অ্যাম্বুলেন্স স্বাস্থ্য ভবন থেকে মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং সাংসদদের তহবিল থেকে জোগাড় করে টাকা তিনি মানব কল্যাণের জন্য দিয়েছেন। আমি কালকেই সিদ্ধান্ত নিয়েছি, আমি জানি না আজকে কত খবর নেব, আমার বিধায়ক তহবিলে যে টাকা জমা পড়েছে তার কিছু অংশ রেখে বাদ বাকিটাই আমি চিফ মিনিস্টারের হাতে ফেরত দিয়ে দেবো। তো আমি তো কোনো কাজ করিনি, সুতরাং আমার যে অ্যাপ্লিকেশনগুলো পড়ে আছে সেগুলো যা বৈধ বলে মনে হবে সেগুলো ছেড়ে দেবো, আর বাদ বাকিটা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবো, যাতে অ্যাম্বুলেন্স তিনি যেটা দিচ্ছেন তাতে অন্তত আমিও কিছুটা দিলাম, তাতে নিশ্চয়ই কিছু কেনা যাবে। 100টা কিনেছেন, আমি হয়তো 5টা কিনে দিতে পারবো, 10টা কিনে দিতে পারবো, উনি কিনে দেবেন। আর বেহালা পশ্চিমের বিদ্যাসাগর হাসপাতালের জন্য একটা দেবেন, এইটা আমার আবেদন। এরপর কি, মানে আপনি কি বিধানসভায় যাবেন? এখনো তো বিধায়ক পদে আছেন। না, সেটা এখনো ভেবে দেখিনি। 3.5 বছর যখন যায়নি তখন 3.5 মাস গিয়ে কি হবে বিধানসভায়? হ্যাঁ, বিধানসভা তো একটা জনপ্রতিনিধিদের বলবার জায়গা। আমি 3.5 বছর ধরে কিছু বলতে পারি, আমায় বলতে দাও বলে চিৎকার করেছি, কিন্তু কেউ তো আমার কাছে আসেনি, শোনেনি, আমি বলতেও পারিনি। কেউ কারুর বক্তব্য দিয়ে তিনি তার মতো লিফলেট করতেই পারেন, এ নিয়ে কোনো বক্তব্য রাখবো না, কোনো মন্তব্য করবো না, এ নিয়ে কোনো মন্তব্য করব না। দলের একটি সিদ্ধান্ত সাংবাদিক বৈঠক করে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছিলেন। আবার যদি নতুন কোনো সিদ্ধান্ত হয় সেটা দল তখন জানাবে, এর মাঝখানে কোনো মন্তব্য করব না। আমি আমার বিধানসভা কেন্দ্রের, বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রতিটি মানুষের কাছে দায়বদ্ধ। তারাকে একটি অসৎ লোককে 25 বছর ধরে জিতিয়েছেন। আমি তো 30-এ বিরোধী দলনেতা, আমার তো গোল্ডেন পিরিয়ড হচ্ছে বিরোধী দলনেতা। দলের সংকটকালে না, দলকে আনা, ক্ষমতায় আনা। মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে, আমি ভেতরে। ওই সুব্রত বক্সির সঙ্গে থাকতো তখন কটা লোক, পিছনে সুব্রত বক্সি, সামনে আমি, এই বলো, এই ফোন আসছে, এইটা বলতে হবে, ওইটা করতে হবে। কত কথা মনে আছে তোমাকে, কত কথা একদিনে বলবো বলো তো? দলে ধরুন আপনাকে ফিরে যেতে গেলে দলকে তো সিদ্ধান্ত বদল করতে হবে, সাসপেনশন তুলতে হবে, আপনি কি আবেদন করবেন? আমি তো জানি না দল, তোমরা বলছো সাসপেন্ড করেছে। আমি দেখো, আমি আগে আমার প্রধান কাজটা কি হবে? নিজেকে সুস্থ হয়ে তোলা, মানসিক শারীরিক যে শক্তি ক্ষয় হয়েছে তাকে পুনরুদ্ধার করা, আর বেহালার মানুষের কাছে যাওয়া। সেটা কবে যাবেন? এ মাসেই যাব। কি বলবেন গিয়ে? বলবো আমি তোমাদেরই প্রতিনিধি, আমি তোমাদেরই লোক। ওর একটা লিফলেটও বিলি হচ্ছে, সেই লিফলেটে আপনার বার্তা জানি না, আমি কালকে ড্রাফটটা করেছি, এর মধ্যে বিলি হলো কি করে আমি তা জানি না। শক্তি পুনরুদ্ধার যদি নিজে করতে চান এবং পশ্চিমবঙ্গ তথা বেহালাবাসীর কাছে যদি নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে চান বা সামান্যতম বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করতে পারেন এই জীবনে, তাহলে এই প্রাতিষ্ঠানিক লুটে যারা যারা অংশগ্রহণ করেছিল এবং যারা অনুমোদন দিয়েছিল, অনুপ্রেরণা দিয়েছিল, আপনার কাছে তালিকা পাঠিয়েছিল, তাদের নাম প্রকাশ করুন। বেহালায় কোনোদিন মেট্রো রেল চলবে কেউ ভেবেছিল নাকি? বেহালা কলকাতা পুলিশের অন্তর্গত হবে কেউ ভেবেছিল নাকি? বিদ্যাসাগর হাসপাতাল, গঙ্গাসাগর, বারবার বিদ্যাসাগর একবার এই আওয়াজ ছিল, তাকে চেঞ্জ করেছে, আবার না খারাপ হয়েছে শুনছে এই 3.5 বছর। লাইট হয়েছে, থানা হয়েছে, পুলিশ থানা হয়েছে, কংক্রিটের রাস্তা হয়েছে, জল সরবরাহ, জল জমা, সবটাই উন্নতি হয়েছে, আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। এই 3.5 বছরে কটা হয়েছে তা আমি বলতে পারবো না, উন্নতি তো হয়েছে। এবং তা সম্ভব হয়েছে বেহালার কখনো 7টা, কখনো 8টা, কখনো এইবার 10টা এই জনপ্রতিনিধি, পৌর প্রতিনিধি, তারাও সমন্বয় সাধন করেছে।
কিন্তু এই জনপ্রতিনিধি আর দল কিন্তু সব নয়, এর বাইরেও লোক আছে, বুদ্ধিজীবীরা আছে, বেহারা খুব সংস্কৃতিবান লোকরা আছে। কিন্তু আপনি বলছেন যে আপনাকে সাসপেন্ড করার চিঠি পাননি আপনি, সাসপেনশনের? আমি আমি শুনেছি। মানে সে তো প্রেস মিট করে সাংবাদিক বৈঠক করে তৃণমূল ভবন থেকে বলা হয়েছে। না তো সেটা তো আমি জেল থেকে দেখবো কি করি? আপনারা সাংবাদিক, প্রথমত জেল নয়, তখন ইডি কাস্টাডিতে ছিলেন। ইডির অফিসাররা এসে বললো দল আপনাকে সাসপেন্ড করেছে, আপনার মন্ত্রিত্ব কেড়ে নিয়েছে, এরপরেও আপনি চুপ করে থাকবেন? তখন আমি, সেটা তো দলের কাজ, দল করেছে, দল যা ভালো মনে করেছে আমি দলে চুপ করে থাকুন। বলুন, নাম বলুন, কি হচ্ছে, কি হয়েছিল এটা বলছে। হ্যাঁ, আপনি কি বললেন? আমি আজও বলছি যে আমি দলের বিরুদ্ধাচরণ করিনি, কিন্তু আইনের বিষয়গুলো নিয়ে আমি কোনো কথা বলবো না। আইনের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল, এবং যা আইনি বিষয় চলছে সে বিষয়ের উপর কোনো মন্তব্যই করব না, কিন্তু সত্যের তো একদিন জয় হবেই। আপনার দলের মানে আপনি মানে ইডি হেফাজতে যাওয়ার পর বা জেলে থাকাকালীন একাধিক নেতা তারা মানে আপনার বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করেছেন এবং বলছেন যে এই যে দল যে এত বড় বিড়ম্বনায় পড়েছেন তার মূল কারণ হচ্ছে আপনি। এই যে দলের তরফ থেকে মানে আপনার বিরুদ্ধে চারণ করা, এটাকে আপনি মানেন? মানে একাধিক নেতা। আমি তো কোনোটাই শুনিনি। আমি জেলের মধ্যে আছি, আমি তখন নিজে বাঁচবো কি মরবো, পায়ে হাঁটতে পারি না, বুকে যন্ত্রণা, শ্বাসকষ্ট হতো, অন্ধকারে বসে থাকতাম, এক জীবন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ হয়েছে? না, আমার সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হয়? দলের কারোর সঙ্গে যোগাযোগ, দলের বহু কর্মী আছে, তারা যোগাযোগ রেখেছে, কেউ মিষ্টি পাঠিয়েছে, কেউ ফল নিয়ে দাঁড়িয়েছে, কেউ কোর্টে গিয়ে চোখের জল ফেলেছে, তাদের তো আমি চিনি, জানি। অনেকেই এই কেন্দ্রীয় সংস্থার, জেল থেকে তো না, হাসপাতাল থেকে বাড়ি এসেছেন, জামিন পেয়েছেন, জামিন মানুষের অধিকারের মধ্যে পড়ে। এসে তিনি মনে হয়েছে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, বাকিদের চিঠি দিয়েছেন, যাকে যাকে মনে করেছেন, যে তার ব্যাপার, এসব নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু মানুষ যারা বলছে যাদের চাকরি চুরি হয়েছিল তাদের চাকরি ফিরল না, কিন্তু চাকরি চোর ফিরে আসলো। শাস্তি যদি যাই আবার আমায় ধরে, এই ভয় অনেকেই আসেনি। মানে আপনার কাছে আসেনি? অনেকে আসে, আমার কাছে কেন? প্রথম কথা, যাদের কাছে যাওয়ার কথা তাদের তো নাগালেই পারবে না, আমার তো তবু নাগালে ছিলাম। কিন্তু ধরুন জ্যোতিপ্রিয় মল্লিক বা অনুব্রত মণ্ডল তারাও তো জেলে গেছে, তাদেরও শাস্তি হচ্ছে এবং জেল থেকে বেরিয়েওছেন তারা, কিন্তু তাদের ক্ষেত্রে দল কোনো ব্যবস্থা নেয়নি, তার বিরুদ্ধে কোনো সাসপেনশন করেনি, আপনার ক্ষেত্রে করেছে। এইটা কেন মনে হয়, আপনার মনে হয়? আমি জানি না কেন, হয়তো প্রথম কেস হিসেবে করেছে। জ্যোতিপ্রিয় মল্লিকরা অনেক পরে এসছে, কেসটাও অনেক পরে এসছে। আমি না এই আইনির এই যে প্রশ্নগুলো, এর উত্তর আমি দেব না। এর উত্তর আমার যা দেবার আমি কোর্টেই দেবো, আমার আইনজ্ঞদের মাধ্যমে দেবো। আইন একটা আলাদা পথ, রাজনীতি একটা আলাদা পথ। রাজনীতির ক্ষেত্রে সততা নিয়ে প্রশ্ন উঠলে আইনিভাবেই তার জবাব দেওয়া হবে। লাস্ট হচ্ছে অনেকে তৃণমূল নেতারা বলেন যে আপনার ক্ষেত্রে এটা এক্সেপশনাল, কারণ হচ্ছে এই বুড়ি টাকা পাওয়া, মানে যে টাকা এবং গয়না উদ্ধার করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়। টাকা পাওয়া তো আমার থেকে তো পাইনি, আমার ভাইয়ের থেকে তো পাইনি, আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে। বান্ধবী উত্তর দেবে, বান্ধবী তো আমার অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধা কি আছে? আপনারা যদি শোভন বৈশাখীকে দেখাতে পারেন তো দেখাবেন। আর এখানে দলে অনেককে খুঁজে পাবেন, সৌগতদাকে খুঁজে পাবেন, যারা যারা আছে। দিদিমণি তো খবর রাখে না তা না,
সিরিয়াল দেখেন, সিনেমা আর্টিস্টদের খবর রাখেন, তাদের কটা বদল হলো আর কটা থাকলো তিনি খবর রাখেন না? সব রাখেন। আমি না একেবারে বুদ্ধবাবুর মতন, বুঝলেন, আমার যদি মেন্টার থাকে কেউ রাজনীতিতে না, পার্লামেন্টারি, তাহলে হাসিম আব্দুল হালিম। আর যদি কেউ কাকে দেখে কাকে আক্রমণ করতে হবে, তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য। আর কে আমার নেতা হবে, তার নাম মমতা। এই নিয়ে আমি এতদিন রাজনীতি করেছি। আপনি মানে অর্পিতা মুখোপাধ্যায়ের মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন এবং মানে সদর্পে বলছেন সেটা? সদর্প বলছি, তাতে কি হলো? কি করবেন আপনি? আমার আমি কিছু করার জন্য বলছি। যার বউ আছে তার যদি দুটো থাকতে পারে, আমার বউ নেই আমার একটা বান্ধবী থাকতে পারবে না? বাহ, কিসের ইয়ে হলো? আমি সদর্পে বলছি। এমনি মানে তার সঙ্গে যোগাযোগ হয়েছে ফিরে? না, দেখুন, আমাকে হাঁটুর বয়সী, অমুক বয়সী বলে নানা রকম বিদ্রুপ যারা করেছিল, তাদের প্রতি আমার সহানুভূতি হয়, কারণ তাদের সবটাই আমি জানি। কিন্তু তাই জন্য তাদেরকে অপমান করতে চাই না। বান্ধবী, প্রেম, এসব নিয়ে তো মানুষের কোনো প্রশ্ন নেই। বান্ধবী থাকতে পারে, কিন্তু বান্ধবীর কাছে কোটি কোটি টাকা পৌঁছে দেওয়া যায় না। বান্ধবীকে দিয়ে এলআইসি করানো যায় না। বান্ধবীর নামে বাড়ি তৈরি করা যায় না। মানুষের প্রশ্ন তো এখানে, উনি যদি সত্যি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, নেতা হিসেবে এই রাজনৈতিক জীবন সায়ান্নে এসে কিছু করতে চান, তাহলে প্রকৃত দুর্নীতির শিকড়টা কোথায় সেটা মানুষকে জানান। ব্যক্তিগতভাবে আমি কাউকে আক্রমণ করিনি কোনোদিন। কেউ বলতেও পারবে না যে পার্থ চ্যাটার্জি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করেছেন। আমি সবসময় তীরবিদ্ধ হয়েছে, অনেকটা ভীষ্মের মতন অবস্থা, কিন্তু পাল্টা তীর মারিনি। কিন্তু এখন এই জেলে গিয়ে শিখেছি যে যদি তীর না মারতে পারো, তাহলে তুমি জেলই তোমার স্থান হবে। এই যারা জেলে আমার বুদ্ধি টুদ্ধি দেয়, অনেক নেতারা তো আছে, মাওবাদী নেতা, কিসব নাম করা লোকরা আছে, তাদের এইসব বই পড়ে রামকৃষ্ণ কথামৃত, গীতা, কাজ করবার তো কিছু নেই না, এইটা নিয়ে হনুমান চালিসা এই পড়ে সময় কাটিয়েছি। কত বড় বড় মাওবাদীদের সঙ্গে আমার কথা হয়েছে, তাদের দেখেছি, তাদের জীবনযাত্রা, আমার কোনো কষ্ট হয়নি। কষ্ট হয়েছে এই ভেবেই যে ব্রুটাস তুমিও। ব্রুটাসটা কে? সেটাই খুঁজে বের করবো। এখনো খুঁজে বের করতে হবে, জানেন না? সঠিক না জেনে তীর মারতে নেই। আপনার কাছে অস্ত্র আছে একটাই। অর্জুন কি সেই তীর মেরেছিল কর্ণকে যতক্ষণ কৃষ্ণ না বলেছিল মারো? আমার কৃষ্ণ ছিল, আবার ঝেড়ে মুছে যদি সে কৃষ্ণকে বাড়ি ফিরে এসে কৃষ্ণটাই ঝেড়ে মুছে করলাম। এই যে ধরুন দল যদি আপনাকে ফিরিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আপনার পদক্ষেপ কি হবে? Let there is bridge, I know how to cross. রাজনীতিতে থাকবেন তখন? Let there be bridge, I know how to cross it. অপশন আপনার নির্দল হয়ে যাওয়া, অন্য দলে যাওয়া, কিংবা তৃণমূলে থাকা। বলছি তো যে সামনে সেতু আসলে আমি জানি কি করে সেতু পারাতে হয়। সেতুটা দেখান। বন্যায় উড়ে গেলেও এই যে মুখ্যমন্ত্রী গেলেন উত্তরবঙ্গ, যে কি পরিশ্রম করে উনি করেছেন। তাই আরেকটা কথা যখন উঠলো আমি বলি, লাস্ট দিকে চলে এসেছি। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে আপনি জেলে যাওয়ার পর বা সংশোধনাগারে যাওয়ার পর একটা মানে উঠেছিল যে এই যে শিক্ষা দুর্নীতি ধারাবাহিকভাবে এর একটা বড় ইস্যু ছিল, একটা অনিবার্য ইস্যু ছিল,
রাজ্য রাজনীতিতে, এইটা দলকে সবচেয়ে বড় বিড়ম্বনায় ফেলেছে। আপনি কি মনে করেন? কারণ হচ্ছে, মনে করি না। কেন? দুর্নীতি কোনো ইস্যুই না। তাহলে জয়ললিতা ফিরতে পারতো না, স্টালিন ফিরতে পারতো না, এমনকি বিজেপিও ফিরতে পারতো না। দুর্নীতি একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে রাজ্যের উন্নয়ন। উন্নয়নটাই হচ্ছে ম্যাক্সিমাম। আমি একটা প্যারেটো রুলসের কথা বলছি, যে 80% আমরা ব্যয় করি সময় অকাজে, আর 20% আমরা ব্যয় করি কাজে। একজন তথ্য চ্যাটার্জি না, গোটা তৃণমূল তো চোরেদের দল, অপরাধীদের দল। ফলে অপরাধী যারা জেল খেটেছে তারা জেল থেকে বেরিয়ে এসে আবার বহাল তবিয়তে তৃণমূলের নেতা হয়েছেন, বিধানসভায় গেছেন, ইত্যাদি ইত্যাদি। তো উনি বলতেই পারেন যে আমার পদগুলো ফিরিয়ে দাও, আমি দলের মুখ্য সচিব, ফিরিয়ে দাও, আমি দলের মন্ত্রী ছিলাম, ফিরিয়ে দাও, আমি বিধানসভায় গুরুত্বপূর্ণ কাজ ছিল আমার, ফিরিয়ে দাও। যদি উনি বলেন, উত্তর কি দেবে সরকার বা শাসক দল তারা ঠিক করবে, কিন্তু আসলে উত্তর দেওয়ার কিছু থাকবে না, কারণ বাকিদের সব ফেরত দিয়েছে, ওনারটা ফেরত দেবে এই দাবিটা ওনার থাকতেই পারে। এখানেও তাই, আমরা যদি সবটাই ব্যয় করি দুর্নীতি, দুর্নীতি শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, 100 দিনে দুর্নীতি, কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতি, এটা তো আজ থেকে না, চিরকাল চলে আসছে। শিক্ষায় দুর্নীতি হয়েছে কি না আমার সময় তো কেউ বলেনি। আমি তো সর্ববৃহৎ টাইম, বেশি দীর্ঘ সময় ধরে শিক্ষামন্ত্রী ছিলাম। আমি 21-এ চলে এলাম, তারপর এইসব দুর্নীতি আরম্ভ হয়ে গেল। আমি তো জানি না। কেউ তো এই বামপন্থীরা বলুন, বিজেপিরা বলুন, তারা গেছে বলেছে বেনিয়ম হয়েছে। আপনিও তো গেছেন, আপনার পুরনো রেকর্ডগুলো খুলুন না। তো বেনিয়ম হতে পারে, ভুল ত্রুটি হতে পারে। তার জন্যে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন হয়েছে, তার জন্য প্রেস ক্লাবে আন্দোলন হয়েছে, তার জন্য বিকাশ ভবনে আন্দোলন হয়েছে। এটা যেন কোনো অমোঘ মেঘ আমার এই শিক্ষামন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নতি করেছিলাম, যে 52টা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল, 8,000 স্কুল এসেছিল, ছাত্র ভর্তি এবং ছাত্র উপস্থিতির সংখ্যা বেড়েছিল, 12 থেকে 21-এ গিয়েছিল। এই যে বৃত্তি, বিবেকানন্দ স্কলারশিপ মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। এই যে প্রাইমারি জুতো মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। এই যে স্কুল ড্রেস করে দিয়েছেন। পার্শ্ব শিক্ষক, তাদের রিজার্ভেশন করে তাদেরকে বিনা পয়সায় পড়িয়ে তাদেরকে শিক্ষিত করে, প্রশিক্ষিত করে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছেন। MSK SSK সমস্যা মিটিয়েছেন। সবাই ভুলে গেল। ধরুন, স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষা নিয়ামক সংস্থা, তারাই হাজার হাজার তালিকা প্রকাশ করে বলছে যে এগুলো দুর্নীতি হয়েছে অথবা অনিয়ম। আমার একটা প্রশ্ন হচ্ছে, তারাই নিজেরাই বলছে এটা স্বয়ংশাসিত তো, এটা শিক্ষামন্ত্রীর তো কোনো কাজ নেই। কোথাও একটা নিয়ে আসুন না, নিয়ে আবার সেই আইনের পথে যাচ্ছে। আপনি এই প্রশ্নের উত্তর আমি দেব না। দে আর স্ট্যাটুটারি বডিজ, দে হ্যাভ টু ফাংশন themselves by their board and chairman, and they have their own rules and facts. এখানে আইনি কোনো প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। যে আইনে বিচার্য বিষয়, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল, যেমনভাবে আমি গণতন্ত্রের শ্রদ্ধাশীল, জনগণ দেবতার প্রতি শ্রদ্ধাশীল। লাস্ট হচ্ছে এই 3.5 বছর, প্রায় 3 বছর 3 মাস, 3.5 মাস পর ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার অবজারভেশন কি? আগে মহাসচিব বা মন্ত্রী বা আপনার যে মুখপাত্র, তার সম্পাদক, একাধিক পদ, আপনি শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান, একাধিক পদ ছিলেন। সেই সময় একটা ভাবনা ছিল, ধারণা ছিল। এখন ফিরে কি ধারণা? আমার কোনো ধারণাই নেই, আমার বেসিক ধারণাই নেই। আমি তো চিরকাল ছবি রেখেছি মমতার, বাদ বাকি তো সব আমরা। তবে এটা ঠিকই, এটা সেদিনও আপনার কারাগারে বন্দি হওয়ার আগে বোধহয় আমি লাস্ট আপনার সঙ্গে সাক্ষাৎকার দিয়েছিলাম যে মমতা যতক্ষণ আছে ততক্ষণ মমতাই আমার
নেতা, কিন্তু অভিষেক, আমি সেদিনও বলছি আজও বলছি, অটোমেটিক চয়েস। সুতরাং যারা আজকে পিছনে তার ঘুরে বেড়াচ্ছে বলে শুনেছি, জেলে তো বসে আছে শুনি সব, তারা সেদিন কিন্তু দাঁড়ায়নি ওর পাশে। আমি দাঁড়িয়েছি, আমি জেল খাটছি। তো অভিষেক অটোমেটিক চয়েস, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে ব্যর্থতা, যে এই পরিণতির জন্য কে দায়ী মনে হয়? আপনি নিজেই? আমি নিজে, আমার আনুগত্য এর জন্য দায়ী নিশ্চয়ই। কেন বলছেন? আজকে বলছি যা সেটাই শেষ কথা, আমার আনুগত্যই আমার পতনের দায়ী, মানে এই পরিণতির দায়ী। পরিণতি। আমরা কথা বললাম পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘ দিন পরে বাড়িতে ফিরেছেন। বাড়িতে ফিরে তার নিয়ে যাবতীয় যে বিতর্ক, যাবতীয় প্রশ্ন, যাবতীয় সমালোচনা সব একে একে তিনি উত্তর দিলেন। সেখানে দুর্নীতি, সেখানে তার পুরনো দল তৃণমূল কংগ্রেস, এমনকি অর্পিতা মুখোপাধ্যায় সম্পর্কে, তার সম্পর্কের। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।